হাদিকে কবিতা বানায়েন না। আমি আপনার সময় আমি একটা বলে বলিনি, আমি বলতে দিই ভাই, আমি আপনার সময় বলিনি, আমাকে বলতে দেন, আমাকে আগে বলতে দেন। আমি ক্লারিফাই করছি না, ক্লারিফাই করেন না, আপনি পরে বলেন, আপনার সময় বলেন। জি, আবার জুলাই অভ্যুত্থানকে যারা নিছক 90-এর অভ্যুত্থানের সাথে তুলনা করে, সেটা যেমন আমি অপোজ করি, এই বিপ্লবকে ধারণ করতে হবে। ঠিক হাদির অভ্যুত্থান, হাদির স্বপ্ন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যেমন স্বপ্ন দেখতে হবে, জুলাই সনদটা হচ্ছে সেই রিফ্লেকশন। এটা আমার মতামত ভাই, ভিন্ন মতামতকে সম্মান করাটাই হচ্ছে জুলাই। জুলাই তো আমারও, জুলাই তো হাদির একার না। আর শাহরিয়ার ভাই, আপনি তো জুলাই একা করতে পারেন না, বলতে দিবেন। জুলাইয়ের তো আঘাত আমাদের শরীরে আছে। আপনি তো আপনার চেয়ে তো বেশি জুলাই আমাদের। আমি বলে নিছি তো, জুলাই আপনাদের চেয়ে তো বেশি আমাদের। আমরা সবাই এক। জুলাই যিনি বেশি কম, আপনাকে জুলাই আন্দোলনে আমি পাইনি কোথাও। আপনি এই 4-5 মাস এসেছে, আপনারা এই কথাটা বলেন। না শুনেন, আপনাকে একটু কথা বলে দিই। আপনারা কথা জানেন না, জানতে চেষ্টা করেন আমার সম্পর্কে, তারপর আপনি বলেন। জানতে কি গুগল স্ক্রলিং করতে হবে না। ওই যে আপনি যেমন করে, আপনি যে রেটরিকটা তৈরি করতেছেন, পাইছেন কিনা রাস্তা শুনেন। হাদিকে টানেন কেন? আরে হাদিকে পেছেন কেন আপনারা? আপনি তো কথা বলতে দিবেন না, কন্ট্রিবিউশন আপনি সেল করেন। আপনি কথা বলেন, আপনি তো একটা এজেন্ডা নিয়ে আসছেন, এজেন্ডা বলেন, আমাদের কি কথা বলতে দেন কেন? আপনি কবিতা বলার এই অধিকার আপনাকে কে দিল? অবশ্যই জুলাই আমার। জুলাই অধিকারকে আপনি জুলাই আমার, জুলাই আপনার একার না। জুলাই বলেনি আমার, আমাদের সবার জুলাই সবার। আপনি কেন বলেন কবিতা? তা আপনারা তো টান লাগে কেন? আমার জুলাই যখন, আমার জুলাই সনদ বাস্তবায়ন চায়, চায়, সেজন্য লাগে। সেটা কি আপনি সেটাকে ভন্ডুল করতে চান? আপনি তাকে কবিতা বলে অপমানিত করতে চান? শোনেন, কবিতা আপনি শোনেন, অ্যাঙ্করিং করেন, আবার এদিকে আরেক দলের সমর্থন নেন। এটা দুর্ভাগ্য। এই জন্যই গত 15 বছর এই সাংবাদিকতাদের এই অবস্থা। এখন আর তোফাজ্জল হোসেন মানিক মিয়ার মতো নাই, আপনারা নাই। আরে ভাই, 15 বছর আমরা লড়াই করেছি, শেষ করতে দেন। আমরা লড়েছি। শুনেন, আরেকটা বলছেন, আমরা বলে দিই যে একার জুলাই, আমি বলছি সবার জুলাই। আবার কান বরং আমাদের অনেকের চেয়ে জুলাই আপনার সবার জুলাই, অনেকের চেয়ে আপনার জুলাই কম। আমার জুলাই কম না বেশি তা দেয় না। এখানে গল্প করতে আসেনি। আপনি ক্রেডিট নেওয়ার জন্য আসতে পারেন, আমি ক্রেডিট নেওয়ার জন্য আসছি। অনেকগুলো ফাইল নিয়ে এসে চিল্লায় কথা বললেই সত্য হয় না, যৌক্তিক জায়গায় কথা বলেন। ডাইরেক্ট আক্রমণ না করে আপনি কি কথা বলতে আসেন, জনগণ শুনুক। বলেন, আপনি দয়া করে কথাটা বলতে দেন। বলেন, কথা শেখানোর মতো বলতে বন্ধ করে দিন। কিন্তু মিথ্যা কথা বলবেন। আমরা মিথ্যা কথা বলি না। আপনি মিথ্যা কথা বলবেন না। আপনি মিথ্যা কথা বলবেন, এরকম মিথ্যা কথা বলতে একিউজ করবেন না। ডোন্ট সে দ্যাট। এখানে আমি মিথ্যা কথা বলতে এখানে আসিনি। এখানে হাদিকে কেটে এনেছে। অবশ্যই হাদিকে টানবো। হাদির স্বপ্ন তো জুলাই সনদের স্বপ্ন। আমার স্বপ্ন কি? আপনার স্বপ্ন জুলাই সনদের স্বপ্ন না। আপনার সম্পর্ক তো আপনি জুলাই সনদের স্বপ্ন না। আপনার সম্পর্ক আপনি বলতেছেন কি বলতেছেন যে আপনি জুলাই সনদের একটা গল্প, আপনি কিভাবে এই অকাজে দেখালেন? জুলাই সনদকে গল্প বলেন। আপনি গল্প বললেন, কবিতা বলছেন। গল্প বললে তাও তো সংস্কার একটি কবিতা, এবং এটা অলি ইউটোপিয়া, এটাকে বাস্তবায়ন করা সম্ভব না। আমরা একটু ঠান্ডা এটা সম্ভব না। আপনি এই কথা বলেন কিভাবে বাংলাদেশে? আমি বলেছি আপনি জুলাই, আপনি আবার বলেন সংস্কার। না, আপনি বলছেন সংস্কার মানে কি? সংস্কার মানে তো জুলাই সনদ। সংস্কার বলেছি। সংস্কার মানে কি জুলাই সনদ না? সংস্কার আর জুলাই সনদ আমরা দুজনের কথাই শুনবো। আমরা একটু ঠান্ডা হই, আমরা একজন একজন করে কথা বলি। আমরা দুজনের কথাই শুনবো। আমাকে বলার ফ্লোর দিলেন, আমরা বলেন একটু ঠান্ডা ভাবে আমরা দুজনের কথাই শুনবো। এখানে সবাই মতামত প্রকাশ করবে, সবাইকে আমরা বলবো। 3-4টা কথা খুবই অবজেকশনেবল। এক গুপ্তর কথা বলতেছেন, তাহলে আমাকে হারিস চৌধুরীর কথা মনে করতে হয়। ও যখন বলে কে ও যে খত দিয়ে যায়নি, এটা তো একটা, আপনি বলছেন রেটরিক, খুব ভালো কথা। বেগম জিয়ার তো যায়নি। দেশনেত্রী বেগম জিয়া সন্তানের চেয়ে দেশকে মূল্য দিছে, এবং সেজন্য একটা সন্তানকে হারাইছে। তাকে ধারণ করছে অভিভাবক হিসেবে সমস্ত দল। আপনি বলছেন গুপ্তর কথা। সালাউদ্দিন সাহেব, রিজভী সাহেবরা কোথায় আন্ডারগ্রাউন্ডে থেকে হরতাল ডাকেনি? কেন আপনি গুপ্ত বললেন? এখানকার আবার বলতে দিচ্ছেন না, বলতে দিচ্ছেন না। আমাকে শেষ করতে দেন আগে। এই গুপ্ত ছিল না বলেই 8 জন জামাতে ইসলামের সর্বোচ্চ 8 জন নেতা যে গুপ্ত থাকতো, তাহলে ফাঁসির কাস্টে যেতে হতো না, তাহলে আমেরিকা থেকে ফিরে আসতো না, তাহলে আমেরিকায় থেকে যেত। মীর কাসেম আলী ভাই আমেরিকা থেকে এই মামলা হওয়ার পর ফিরে আসছে, ওয়ারেন্ট ইস্যু হওয়ার পর। সো এই কথাগুলো, ন্যারেটিভগুলো, আপনারা সাংবাদিক, আপনারা হচ্ছে এদেশের জন্য মিরর। আপনারা এমন করে বলবেন যেটা মানুষের জন্য লাগে, কারো পক্ষ হয়ে বলেন না। আমি আবার উত্তর দিব, আমি একজন সারিয়ার কবির। আর যদি আপনারা বলছেন আমি তো নতুন, ঠিক আছে, আপনাদের অবদান সবচেয়ে বেশি, ভালো কথা। আমাদের অবদান নাই, অবদান রাখতে তো কোনো অসুবিধা নেই। অবদান আগে যদি না থাকে, এখন রাখতে কি অসুবিধা আছে?
আর অবদান আমার আছে এই কথা বলবো না, যারা অবদান আছে কিনা যারা জানে এটা আমি লিখে প্রমাণ করব না। 2012 সাল থেকে কোর্টের বারান্দায় যারা আছে তারা জানে জামাত ইসলামের সমস্ত বড় বড় নেতাগুলোকে কে মুক্তি করাইছে, কে সেসব জীবন বাজি রেখে বেল অ্যাপ্লিকেশন করছে। বাংলাদেশের ইতিহাসে নট টু অ্যারেস্ট নট টু হ্যারাস প্রথমকে ইন্ট্রোডিউস করছে 2012 সালে এই শাহরিয়ার কবির। 2012 সালে এই শাহরিয়ার কবির মতিউর রিজার্ভে থেকে শুরু করে সবার বেলের অ্যাপ্লিকেশন করছে। আজকের আমিরে জামাতের পর্যন্ত 13 সালে মুক্তি দিয়ে আসছেন, আর আপনি আজকে বলতেছেন বড় বড় কথা। যে ছাত্র অবস্থায় নিজের ছেলের দুধের টাকা বাদ দিয়ে টাকা পাঠাইছে এই জামাত ইসলামকে, আর আপনারা আজকে বলেন বড় বড় কথা। সেন্ট টেস্কোতে চাকরি করে ট্যাক্সি চালায়, তার কিছু টাকাতে পড়াশোনা করছে, কিছু টাকা এই সংগঠনকে দিছি, আর আপনারা বলেন আমাদের নাই। এই যে 3 তারিখে এই যত লেখা পাবেন শাহবাগ থেকে ওই পর্যন্ত 5.5 লাখ টাকার কালি দিছে এই শাহরিয়ার কবির। যত লেখা পাবেন ঢাকা ইউনিভার্সিটির ওয়ালে তার টাকির কালির টাকাই শাহরিয়ার কবির দেয়, আর আপনারা বলেন আমাদের যোগ্যতা নাই। 2 তারিখে যখন এই সেরাটনে 30, 1, 2 সমস্ত ব্যারিস্টারদেরকে নিয়ে মিটিং করে, এটা এই শাহরিয়ার কবির। আপনারা বলেন নাই। এই আমিরে জামাতকে যখন হত্যা করার জন্য আপনারা ধরার জন্য ইয়া করেন, তখন এই শাহরিয়ার কবির তার সাথে ঘুরে ঘুরে বেড়ায়। এটা হচ্ছে শাহরিয়ার কবির। হজ করতে যায়, উমরা করতে যায়, কার সাথে? আমিরে জামাতের সাথে, জীবন বাজি রেখে। ধরলে ধরবে ছোট ছোট দুধের বাচ্চা নিয়ে, ছোট ছোট দুধের বাচ্চা নিরাপত্তা পায়নি বলে পরিবারকে এদেশে রাখতে পারিনি। এটা হচ্ছে শাহরিয়ার কবির। আর আপনারা বলেন 5 মাস আমাকে দেখছেন, আপনারা বলেন 5 মাস দেখছেন। এই শাহরিয়ার কবির যা ইনকাম করে তার 3 ভাগ দেয় ইসলামী আন্দোলনে। এটাই দেখছেন সাংবাদিক না? ও 2 দিন হচ্ছে টকশোতে আসছি, ভাবছে ও শাহরিয়ার কবির কিছু জানে না, নতুন আসছে, নতুন ইয়া। কেন 70 এত লাগে কেন? ও আমাকে প্রমাণ করতে হবে আমি জুলাই যোদ্ধা না। সেদিন এই ট্রাইব্যুনালে 70টা মামলা করছি, তার মধ্যে একটার ফিস নিছি। 70টা মামলা করছি সেদিন, ফিস নিছি একটার। গত এই কয়েকদিনে রিট ফাইল যতগুলো করছি তার মধ্যে 3টার পয়সা নিছি, বাকি একটা রিটের পয়সা নিইনি। এটা শাহরিয়ার কবির। ও একটু দাঁড়িয়ে আছে, ওই যে নাম দিয়ে দিলেন ছাগল না, খুব ভাল লাগে না নিয়ে সেবে বেজ্জত করতে। আর আপনি আমাকে বলতেছেন আমি শাহরিয়ার কবিরকে, আপনি আমার বলতেছেন গুগল সার্চ করতে হবে। দাদা একদম এই স্টেটমেন্ট দিলাম আমিরে জামাতকে সাক্ষী রেখে, আর আল্লাহ তো জানেই যা যা বললাম, যে কোর্টে খোঁজ করে দেখেন। 11 নম্বর কোর্টে প্রথম আমি এই শাহরিয়ার কবির নট টু অ্যারেস্ট নট টু হ্যারাস করি, যাতে লোকগুলোকে জেল গেটে আর আটকায় রাখা না যায়। আর আপনারা আসছেন আজকে ডিটেনশনের, আজকে ডিটেনশন দেন, সেই ডিটেনশনের খবর আমি অনেক আগেই রচনা করে দিছি। আর বলেন গুপ্ত, তখনকে আমি যা বলবো আমি জামাত ইসলাম করি, সেজন্য আমার হাইকোর্টের ভাইবাতে ফেল করাতে চাইছে অ্যাটর্নি জেনারেল সাহেব। যা জাস্টিস ফরিদকে জিজ্ঞাসা করেন যে জামাত ইসলামকে সমর্থন করি বলে। মীর কাসেম আলীর মুক্তির জন্য যখন পার্লামেন্টে করেছিলাম সেই ছবি দেখা, বলে এই ছেলে জামাত ইসলাম করে, একে পাশ করানো যাবে না। আপনি তো আছেন বাংলাদেশে, আর সারা বিশ্বে দৌড়াইছি, সারা বিশ্বে দৌড়াইছি এই হাসিনা অটোক্রেসির বিরুদ্ধে। এর চেয়ে আর বেশি কিছু নাই। এই জাতির সবচেয়ে বড় কথা, যেই সাংবাদিক হন অন্ধ হন না, আর আমাদেরকে এইভাবে ন্যাক্কারজনকভাবে অপমান করেন না। আল্লাহ সম্মানের মালিক, সম্মান দিবেন, এবং এই সুযোগ করে দিলেন রাগ করে এই কথাগুলো বলার, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করতেছি। আমি একটু ছোট্ট 1 মিনিট কথা বলতে চাই। শাহরিয়ার ভাই, আমার কথায় ব্যক্তিগতভাবে যদি আহত হন আই এম সরি, বাট আমি আপনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করিনি। আপনি আমাকে বলছেন আমি করিনি, আমি এটা বলছি আপনি রিলটা ঘোরান, আপনি রিলটা ঘোরান, দয়া করে অনুগ্রহ করে বলতেছি রিলটা ঘোরান। আপনি কথা বলছেন কিনা যদি না বলেন আমি আপনার পা ধরে মাপ চাবো। আমি এই প্রকাশ্যে চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি যদি এই কথা না বলেন আমি এই অনুষ্ঠানে ক্যামেরার সামনে আপনার পা ধরে মাপ চাবো। আপনি বলছেন আমি 3 বার চলে আসছি, না 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 আপনি বলছেন আমি চ্যালেঞ্জ দিলাম। আচ্ছা ঠিক আছে, আপনার ঠিক আছে, আপনি ব্যক্তিগত আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন। আপনি আমার একটি কথা মিসকোট করেছেন। আমি বলেছি সংস্কার একটি কবিতা, আপনি এর মধ্যে হাদিকে টেনে আনা অপ্রাসঙ্গিক, অমূলক। ঠিক আছে, সেটা আপনার জুলাই সনদ এটা টেনে আনা অমূলক, আর আপনি নিজে আলাদা। আপনি এটা একটু ব্যাখ্যা দেন তো, আপনি সাংবাদিক হিসেবে এই দেশের সংস্কার আর জুলাই সনদ কথা আলাদা বলেন না। আপনি যদি শব্দগত পার্থক্য না বোঝেন সেটা আমার দায় না। আমি বুঝিনি, আমি একটা সাধারণ মানুষ, একটু বুঝান না সংস্কার আর জুলাই সনদ কি আলাদা। সেশন না, যে কারণে আমি এত সময় পাবো না, হয়তো 1 মিনিট 2 মিনিট পেতে পারি। আপনি নিজেই বলেছেন যে আপনার ত্যাগগুলো
দীর্ঘ সেই 12 সাল থেকে ধারাবাহিকভাবে আপনি করেছেন, অবশ্যই আপনাকে সাধুবাদ জানাই। কিন্তু আপনি আবার নিজের মুখেই বলেছেন যে আপনি বলতে পারেননি আপনি জামাত করেন, আপনি মানে স্বীকার করতে পারেননি জামাত করেন। আপনাকে অ্যাটর্নি জেনারেল ফেল করিয়ে দিবে, হাইকোর্ট দিবে না। জামাত বলে ছবি দেখায় বললাম, আপনি বলেননি, না বলতে পারার পরও জামাত ট্যাগিং দিয়ে আপনাদের ফেল করে দিতে। তার মানে ঘটনা হচ্ছে আপনি তো অনেস্টলি বলতে পারেননি, এটা আপনার একটা ব্যথা, এটা আপনার দুঃখ যে আপনি জামাত করেও জামাত বলতে পারেননি। এটাই গুপ্তচর বৃত্তি, যে আপনি যেটা করেন সেটা বলেন না, সেটাই গুপ্ত রাজনীতি। রাজনীতি অবশ্যই কৌশল, রাজকীয় কৌশল। গুপ্ত যা কিছু সেটা অপকৌশল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক যুদ্ধে কাফেরদের সাথে হেরেছেন না, আবার জিতেছেন, আহত হয়েছেন। নবী কখনোই তার সৈনিকদেরকে পরিচয় গোপন করিয়ে শত্রু শিবিরে পাঠিয়েছেন যুদ্ধ জয়ের জন্য। সিরাতের বই আপনাকে একটা গিফট করব ভাই, সিরাতের বই একটা গিফট করব। নবী করিম সাল্লাল্লাহু প্রথম 10 বছর মধ্যে 5 বছর পরিচয় দিতে পারেননি, ইসলামের ডাক দিতে পারেননি। আপনি গুপ্ত ছিল, রাতের বেলা নবী কখনো গুপ্ত ছিল না। নবী ইসলামের জন্য লড়াই করেছে, নবী করিম সাল্লাল্লাহু কবর ঘোষণা দিতে শুনেন, নবুয়ত প্রাপ্তির পর প্রথম দুজন ছাড়া কাকে বলতে পারেনি। না শুনেন, আর গুপ্তর কথা বলে বিএনপি এবং আমরা দুটাই গুপ্ত। নবীকে হিজরত পর্যন্ত করতে হয়েছে। বিএনপি কি গুপ্ত ছিল না? না, বিএনপি গুপ্ত ছিল না। ছিল না, না, অবশ্যই না। সালাউদ্দিন সাহেব আর ইয়াদ গুপ্ত থেকে দেয়নি, সালাউদ্দিন সাহেব দেয়নি, পরিচয় গোপন করে আচ্ছা, আর বিদেশ থেকে খুব আপনি বলতে তাহলে আটলার লিস্টটা নিয়ে এসে দিবনি। সালাউদ্দিন আহমেদ কখনো বলেছে যে আমি বিএনপি করি না? আচ্ছা, আমরা এখনই বলি, আপনি তো নিজেই বললেন যে আপনি এখনই পরিচয় দিতে বলতেছে পারেননি। আমাদের কেন আমরা বলতে পারিনি, একটা আপনি গুপ্ত বলতেছেন, আমরা পরিচয় গোপন করে। আপনি তো নিজেই স্বীকার করলেন পরিচয় দিতে পারেননি। শুনেন না কেন আপনি বলতেছেন যে তাহলে বলেন। আমরা একজন একজন করে একটু কথা বলি, একজন একজন করে বলি, আমরা একজন একজন করে কথা বলি, যেহেতু এই ঘেমে গেছে। আপনি আচ্ছা, যেহেতু এই মুহূর্তে আমার কিছু বলার নেই। জনাব সাইদ খানের 1 মিনিট সময় কি শেষ হয়েছে? জি, আপনাকে ধন্যবাদ। আমরা আবার পরবর্তী সময় আপনার কাছে আসবো, যেহেতু সাইদ খান শারিয়ার কবিরও অনেকক্ষণ বলেছেন, যেহেতু আপনি একটু রেস্ট নেন, আমরা আবার পরবর্তীতে আপনার কাছে আসবো। আমি একটু এই মুহূর্তে হেলেন জেরিন খানের কাছে যেতে চাই। প্রভাবশালী প্রার্থীদের ক্ষেত্রে ইসি নমনীয় আর সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে কঠোর, এমন কিছু অভিযোগ এসেছে। এই ধারণার পেছনে কি বাস্তব কোনো ভিত্তি আছে বলে আপনি মনে করছেন? দেখেন, এরকম প্রশ্ন আসবে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত। আর একটা মানে যে দলটি নির্বাচিত হবে, জয়লাভ করবে এবং শপথ গ্রহণ করার পূর্ব পর্যন্ত এই ধরনের প্রশ্ন আসতে থাকবে। এটা নিয়ে আমি বেশি বলতে চাই না। এই জায়গায় যেটা বলতে চাই, ভীষণ উত্তেজনা এখানে বিরাজ করছিল। কথা আছে না, রেগে গেলেন তো হেরে গেলেন, না রেগে গেলেন তো হেরে গেলেন। আমি দুইজনকেই বলবো যে আপনারা রেগে যেন না, কারণ আর আমি চাই না দুজনের কেউ হারেন, দুজনেই জিতে যান। হ্যাঁ, আমি যে এই জায়গাটি বলতে চাই, শাহরিয়ার ভাই কয়েকটা বিষয় বলেছেন, যেমন মুসলেকার বিষয়টা আসছে। দেখেন, আপনি ওটা বলেছেন যে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এক্সাম্পল এনেও আপনি বলেছেন। আমি যেটা বলতে চাই, দেখেন, এখানে গুপ্ত সুপ্তর বিষয়ে তো কিন্তু একটা বিষয় আছে। আপনি সালাউদ্দিন ভাইয়ের কথা বলেছেন, রিজভী ভাইয়ের কথা বলেছেন, তারা কিন্তু পরিচয় গোপন করে নাই। নিজস্ব পরিচয় থেকে হয়তো কখনো কখনো তারা এই আত্মগোপনে, মানে প্রশাসনের হাত থেকেই থাকার জন্য আত্মগোপনে থেকেও তাদের কর্মসূচি পালন করেছে। কিন্তু অন্য যেটা করেছে ছাত্র শিবিরের ছাত্ররা ছাত্রলীগ রূপ ধারণ করে তাদের মধ্যে থেকেছে, সেটা। এবং শাহরিয়ার ভাই নিজেও দেন। আরেকটা বিষয় হলো কি, জামাতের বিষয়টা আমি বলি, 2014 পরে কিন্তু আমরা জামাতকে পাই নাই। সত্যি কথা, জামাত কিন্তু মাঠে ময়দানে ছিল না। এখন এই যে ভাই যে বললেন শাহরিয়ার ভাই, না ওইভাবে ছিল না। শুনেন, মাঠে ময়দানে আমি বলতে পারবো, আমি আমার 40 বছর রাজনৈতিক জীবনে একদিনের জন্য কোনো কর্মসূচি থেকে আমি দূরে ছিলাম না, সারাক্ষণ আমি মাঠে ছিলাম। আমি কিন্তু আপনাদের মতো টক শোতে কিংবা এইসব আছে না, কিন্তু রাজপথে আমি সারাক্ষণ ছিলাম। আমি কিন্তু জামাতকে 14 সালের পরে ওই ধরনের কোনো কর্মসূচিতে দেখে নাই। আর একটা বিষয় বলেছে মুসলেকার বিষয়টা, যেটা বলেন, দেখেন, আমাদের চেয়ারম্যান সাহেব, বিএনপির চেয়ারম্যান, তিনি যখন বিদেশে যান, তাকে কিন্তু প্রথমে 111-এর কথা আমার স্পষ্ট মনে আছে, তাকে অফার দেওয়া হয়েছিল যে আপনি বিদেশে চলে যান।
তিনি কিন্তু বলছেন কেন বিদেশে যাব, ঠিক মায়ের মতোই বলেছেন যে এই দেশ আমার ঠিকানা, এই দেশ ছেড়ে যাব না। তিনি কিন্তু যান নাই, যে কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে টর্চার করা হয়েছে, তাকে র্যাবের পোশাক পরিয়ে, তাকে ড্রেস পরিয়ে তাকে কোর্টে নেওয়া হয়েছে। আপনি ওই সময় যে আমরা যারা অনুসারী ছিলাম, আমাদের যে কি হৃদয় রক্তকরণ হয়েছে, তারপরে ওনাকে উপর থেকে ফেলে ওনার কোমর ভেঙে দেওয়া হয়েছে। এরপরে ওনাকে মানে এমন অবস্থা করেছে, দেখেন উনি যেদিন বিদেশে যান খুব কম, মনে হয় 5 থেকে সর্বোচ্চ 10 জন নেতা এয়ারপোর্টে গিয়েছিল। সেই দিন আমার সৌভাগ্য হয়েছিল, আমি ওই এয়ারপোর্টে যেতে পেরেছিলাম, কারণ আমি সাবেক এমপি ছিলাম এবং যুদ্ধ করে গিয়েছি। ওনার গায়ে বিশ্বাস করেন একটু মাংস ছিল না, শুধু হাড়গুলা ছিল এবং সোফার মধ্যে শুয়েছিল, উনি বসতেও পারেন নাই। ওই অবস্থায় ওনাকে যেতে হয়েছে শুধুমাত্র বাঁচার জন্য। কিন্তু উনি মুসলেখা তো দেননি না, কোনো মুসলেখা দেন নাই, একদম ফলস। কারণ আমার সামনে সবকিছু ঘটনা ঘটেছে। এই যে মিথ্যা প্রপাগান্ডা করে চ্যালেঞ্জ করুন, না লাইভে না, এই কোন তো চ্যালেঞ্জ করতে কোনো করতে দাও না। উনি প্যারোলে মুক্তি ছিল ভাই, প্যারোলে মুক্তি নিয়ে গেছে। আপনি যা কাপড় ধরে আর বলবো না, স্বৈরাচাররা করেছে, স্বৈরাচাররা যা করেছে সেটা তো সবকিছুই কিরকম মিথ্যা এবং কিরকম ষড়যন্ত্রের জাল বোনা ছিল, এটা তো এই জাতিকে নতুন করে কিছু বলার নাই। তা উনি তারপরে যে বিদেশে গেলেন, তারপর উনি দীর্ঘদিন কিন্তু ওনাকে ট্রিটমেন্ট নিতে হয়েছে। উনি কিন্তু অসুস্থ অবস্থায় কয়েক বছর ওনাকে কাটাতে হয়েছে। তারপরে উনি একটু সুস্থ হবার পরে আস্তে আস্তে করে, তারপরে তো ওনার বিরুদ্ধে কি ধরনের মামলাগুলো দিয়েছে আপনারা জানেন। তো এখন সেইটার সাথে যদি জামাত ইসলাম যারা দেশে থেকেছে, তারপরে তারা 2014 সালের পরে কিন্তু তাদের ওই ধরনের কোনো অ্যাক্টিভিটিস আমরা দেখি নাই। তারপরে তো আপনারা দেখেন তাদের অঙ্গ সংগঠন যে শিবির, তারা কি রূপ ধারণ করেছে। আর শাহরিয়ার ভাই যে জামাতের আমিরের সাথে কি করেছে না করেছে, কোথায় টাকা দিয়েছে না দিয়েছে, এরকম যদি বলেন তাহলে আমি কোটি কোটি শুনেন, কোটি কোটি বিএনপির নেতা কতজন মারা গেছে, কোটি বিএনপির নেতার একটা গল্প আছে। শাহরিয়ার ভাই, আমার বাড়ি দেলোয়ার হোসেন সাইদি, আমার এলাকার, শুনেন দেলোয়ার হোসেন সাইদির ফাঁসির রায়ে পিরোজপুরে ওনার 2 সন্তানরা একটা মিছিলও করতে পারেনি। আমার নিজের জেলা করেনি, বেরোয়নি তো, বেরোয়নি শাহরিয়ার ভাই, বেরোয়নি তারা, শুধুমাত্র পিজিতে ওনার মৃত্যুর পরে লাশ নিতে এসেছে 2 ছেলে। জেলে দিয়েছে সেদিনও শিবিরের ছেলে মারা গেছে। না, আর কিছু বলবো না, কবে শিবিরের ছেলে মারা গেছে সেই পরিচয় তো আজকে বেরোলো। আমি ব্যক্তিগত আমরা আবার আসবো প্রতিটা দিন একটা গল্প বলতে পারবো, প্রতিটা দিনের একটা গল্প বলতে পারবো। গত 17 বছর পুরো বাংলাদেশের অপরকম মানুষ। আমি 1 মিনিট সময় চাচ্ছিলাম। আমি আসলে গণতন্ত্র শাহরিয়ার ভাই এবং আপা, আপনারা দুজন ডিরেক্ট পলিটিশিয়ান, পলিটিক্যাল পার্টি বিলং করেন। আপনাদের 2 পক্ষের কাছেই আমাদের মনে করেন সাধারণ মানুষ যারা, আমরা যারা কাজবাজ করে খাই, আমাদের অনুরোধ আপনারা রেটরিক রচনা না করে বাংলাদেশটা নিয়ে ভাবেন। বাংলাদেশ নিয়ে হ্যাঁ এক পক্ষ প্ল্যান দিছে, আপনারাও প্ল্যান দেন, ঠিক আছে? আপনারা শুধুমাত্র প্ল্যানের সমালোচনা করেন না। হ্যাঁ, আমরা জানি পলিটিশিয়ান ইজ এ ভেন্ডার অফ ড্রিম। হ্যাঁ, এই ড্রিম মানুষের কাছে দেন। হ্যাঁ, শুধুমাত্র জয়কে মুখ্য করেন না, বাংলাদেশকে টিকিয়ে রাখবার জন্য আপনারা এই রেটরিক থেকে বেরোন। আপনারা এই মানে প্রতিদ্বন্দ্বিতা শত্রুতার জায়গায় নিয়ে না, মোটা দাগে বাংলাদেশের ক্ষতি হবে। ধন্যবাদ। আমার এবার আপনাকে কথা বলার সুযোগ দেওয়া হবে। জনাব শাহরিয়ার কবির, আপনার কাছে আমার প্রশ্ন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কোনো ভাবে জেতার প্রবণতা কি নির্বাচনী সহিংসতা ও অসহিষ্ণুতাকে উস্কে দিচ্ছে কিনা, আর এর দায় কার বলে আপনি মনে করছেন? এবং আবারও মনে করিয়ে দিচ্ছি, আমাদের আজকের এই লাইভের আজকের শোয়ের কিন্তু আমাদের টপিক নির্বাচনকে ঘিরে, এবং আমাদের টপিক ইসি কেন নমনীয়। ধন্যবাদ আপনাকে। দেন ভাই যে কথা লাস্টে বলল, আমি আবার বেগম খালেদা জিয়া দেশনেত্রী, তিনি বলছেন পাগল এবং শিশু ছাড়া কেউ নিরপেক্ষ না। তো যেমন বললেন যে আমরা যদি ভাইয়ের কথা ধরেও নি তর্কের খাতিরে, বাংলাদেশ জামাত ইসলাম গুপ্ত সুপ্ত এখনও অনেকেই আছেন যারা নিজেরা একটা দলকে সমর্থন করে বক্তব্য দেন, কিন্তু বলতে পারেন না যে ওই দলকে সমর্থন করেন। এটাও দুঃখের বিষয়। এনিওয়ে, আপনার প্রশ্নের উত্তর দিই। আপনাকে আগেই বলছি, আবার সেটা রিপিট হয়ে যাবে। রিপিটটা হচ্ছে, নির্বাচন কমিশন ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার। এবং এটা জুলাই সনদ যতক্ষণ বাস্তবায়ন না হবে না, ততক্ষণ একটা ইনস্টিটিউশন দাঁড় হবে না। আর ভাই যেভাবে বললেন ওরা ব্যর্থ, আপনি এই ব্যর্থতা মেনে নিয়ে কিন্তু ইলেকশন করতেছেন। তো আপনি ব্যর্থতা যদি মেনে না নিতেন, ইলেকশন করতেন না।
দ্বিতীয় কথা, ইলেকশন কমিশন অনেক লিমিটেশন আছে, সেটা আমি আপনি সবাই জানি। পুলিশকে আজ পর্যন্ত আমরা কি করতে পারিনি, এক জায়গায় করতে পারিনি। ভাই প্রথম দিকে একটা কথা বলছিলেন যে এই ইউনূস সাহেবের সরকার রাষ্ট্রপতিকে সরায় দেওয়ার পিছনে কে অবজেকশন দিছে, আমার চেয়ে ভাই ভালো জানেন। যখন শাহাবুদ্দিনকে সরায় দিতে চাওয়া হয় তখন কে অবজেকশন দিছেন ভাই ভালো জানেন। জাতীয় সরকার গঠনের কথা যখন বলা হয়েছে তখন কে অবজেকশন দিচ্ছেন এটাও ভাই ভালো জানেন। ভাই কিন্তু দুইটা জিনিস আমি সমর্থন করি, যে হ্যাঁ কিছু কিছু যাদেরকে ওখানে পাঠানো হয়েছিল তারা নিজেদের আখের গুছানো দেন। একটা উপদেশটা কেন চিন্তা করবে সেফ এক্সিটের? যদি সে খারাপ কাজ না করে থাকে তাহলে সেফ এক্সিটের চিন্তা তো তার করার কথা না, সেটা এদেশেই থাকবে। সেফ এক্সিট মানে কি দেশ ছেড়ে পালিয়ে যাবে? আমি যেমন এক জায়গায় একজনের নাম ধরে বলছিলাম, আপনি খালি রাস্তায় আসেন, ওখান থেকে পথ থেকে মানুষ আপনাকে ঠিক উত্তর দিয়ে দিবে। সো কিছু কথাও ভাইয়ের ঠিক, কিছু কথা ঠিক না বলবো না, মাঝামাঝি। কারণ আমাদেরকে ইলেকশনটা করতে হবে ভাই সব কিছুর ঊর্ধ্বে। ইলেকশন না করলে ভাই যেটা বললো, দেশ পিছিয়ে যাবে না, দেশ শেষ হয়ে যাবে। কিন্তু সেই ইলেকশনে কি রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কোনো ভাবে জেতার প্রবণতা না, এখানে এটা থাকবেই। এখন আরো একটা জিনিস বলি, যে কোনো ভাবে এটা আগে বলি আপনাকে, ভোট ব্যাংকটা হচ্ছে বিএনপি জামাতের এক, আমার কাছে মনে হয়, এটা আমার ব্যক্তিগত মত। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার যে অবস্থান, জামাত ইসলামেরও ঠিক একই অবস্থান। তাহলে ভোট যারা দিবে তাদেরকে পছন্দ করতে হবে। আর ভোটের মাঠে আপনি জনগণকে উদ্বুদ্ধ করার জন্য অনেক কথাই বলেন, কিন্তু সেটা নিয়ে আলোচনা করার বা হতাশ হওয়ার বা সেটা নিয়ে এক্সাইটেড হওয়ার কিছু, এই যে ভাই বললো কে কাকে জান্নাত দিতে চাচ্ছে না দিতে, টোটালি আমি জান্নাত বলি। আচ্ছা, যদি না বলে থাকেন ওই বললেন না যে কে কে জানে কি দিচ্ছে, হাতে ধরে না, আমি বললাম যে এগুলো কথা আমরা বলেছেন জান্নাত নিয়ে। না, জান্নাত বলিনি, গতকালকে যা বলছি আপনার কাছে লেখা আছে, আপনি বলেন, আমি বলে দিচ্ছি যে একজন মুসলমান হিসাবে আপনার এদেশে ইসলাম কায়েম করতে চাওয়াটা এটা আপনার নৈতিক দায়িত্ব। এটা আমি আমার ব্যক্তিগত বিশ্বাস, এটা অন্য অনেকের বিশ্বাস আলাদা হতে পারে। আমি আমার বিশ্বাস থেকে আমি একটা কথা বলতে আপনি মনে করেন দাঁড়িপাল্লায় যদি ভোট না দেন তাহলে কিয়ামতের দিন কি উত্তর দেবেন? এই কথাটা আপনি গতকাল বলেছেন, কোট আনকোট। হ্যাঁ, কোট আনকোট বলে দিচ্ছি। প্রথম কথা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা জিনিস বলছে, একটা ওপেন এক্সাম, আপনাকেও আমাকে সবাইকে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, মান নবিউকা, মান দিনুকা। এই মান দিনুকার মানে হচ্ছে দিন প্রতিষ্ঠার জন্য আপনি কাজ করছেন কিনা দুনিয়ায়। আমি নওগাঁতে গতকাল রাতে বলছি, জামাতে ইসলাম হোক আর যে কোনো ইসলামিক দল যে ইসলাম কায়েম করতে চায় তাকে ভোট